জেমস ক্যামেরনের অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ এই হলিউড মুভিটা রিলিজ হয়ে গেছে সদ্য, মানে গত 19শে ডিসেম্বর। তো সেই সিনেমাটার রিভিউ করতে বসলাম। এই গল্পটা শুরু হয়েছে প্যান্ডোরায়। প্যান্ডোরা মানে সুদূর আলোক, পৃথিবী থেকে এক আলোকবর্ষ দূরে যে প্যান্ডোরা, আগুন ও ছাইয়ের যুদ্ধ। নতুন খলনায়ক, ভাড়াং চেনা শালি পরিবার, দুর্দান্ত ভিএফএক্স ও পরিচিত গল্পের মিশলে কেমন হলো এই অবতার 3 মানে ফায়ার অ্যান্ড অ্যাশ। জল আর বাতাসের অধ্যায় পেরিয়ে এবারে প্যান্ডোরায় আগুন আর ছাইয়ের ভুবনে পা রাখতে গিয়ে জেমস ক্যামেরনের ঠিক কেমন অভিজ্ঞতা, সেটা সে পুরো সিনেমাটার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এই যে অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ, পৃথিবী থেকে বহু আলোক বর্ষ দূরে যে প্যান্ডোরা, সেই প্যান্ডোরার জনবহুল এক্সমুন প্যান্ডোরা, যেটা বললাম পরিচালকের আরেকটি মানে দীর্ঘ বিস্ময়কর অভিযান। বলে রাখি এই ছবিটা মানে অবতারের আগের যে ছবিগুলো, সেই ছবিগুলোর থেকে এই ছবিটা সব থেকে দীর্ঘায়িত ছবি, মানে সব থেকে লম্বা একটা ছবি। 3 ঘন্টা 15 মিনিটেরও বেশি একটি সময়ের ছবি। কল্পনার ব্যাপ্তি এখনও যে শ্বাসরুদ্ধকর অনেকের এই ছবিটা দেখে। তবে এত বছর পর ক্যামেরনের ভাষ্য যেন পরিচিত একটা ছাঁচে বাঁধা। দৃশ্যের জৌলুস থাকলেও গল্পের নিঃশ্বাস মাঝে মাঝে একটু ভারী লাগে। ঠিক কেমন, আমি সুপ্রিয় রয়েছি, হ্যালো গাইস, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সামনে, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। পুরো সিনেমাটা রিভিউ আজকে করতে বসবো। অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়, আর হ্যাঁ কমেন্টে মতামত জানিও, তোমাদের কোথাও ভুল থাকলে অবশ্যই জানাবে। ভিডিওটাতে একটা ভালো লাগলে লাইক দাও। অবতার অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ রিভিউ। আগুনের ছাইয়ে কি ঢাকা পড়ল জেমস ক্যামেরনের ম্যাজিক, সেটাই হচ্ছে মেন আলোচনার বিষয়। প্যান্ডোরাতে শুধু জল নয়, নামবে আগুনের বৃষ্টিও। কিন্তু এই সিনেমা দ্য ওয়ে অফ ওয়াটার, এই দ্য ওয়ে অফ ওয়াটারের মতো কি আমাদের মন জয় করতে পারলো, নাকি শুধু এক পরিচিত গল্পের পুনরাবৃত্তি? ঠিক কি মনে হয়? দীর্ঘ প্রতীক্ষার পর জেমস ক্যামেরনের একটা অধ্যায় শুরু হয়েছে এই সিনেমাটার মাধ্যমে। 19শে ডিসেম্বর 2025 মুক্তি পাওয়া অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা আমি আগেই বললাম। এই মুভিটি প্লট বা গল্পের প্রেক্ষাপট নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি, প্লট কনটেক্সট যেটাকে বলে ইংলিশে, গল্পের সঙ্গে আমরা যখন পরিচিত হচ্ছি অ্যাশ পিপল বা ম্যাঙ্ক ওয়ান ক্লিন এর সাথে। এবার এরা আগ্নেয়গিরি এলাকায় বাস করে। এই যে মানে যাদের কথাটা বললাম, যে অ্যাশ পিপল বা ম্যাঙ্ক ওয়ান ক্লিন আগ্নেয়গিরি এলাকায় বাস করে, এবং আগের 2 পার্টের নাভিদের চেয়ে অনেক বেশি এরা আক্রমণাত্মক। মানে আগের 2টো পার্টে তোমরা দেখেছো যতটা আক্রমণাত্মক ছিল, এই ছবিতে তারা আরো ভয়ঙ্কর লেভেলের আক্রমণাত্মক। তো সবচেয়ে বড় টুইস্ট যেটা এই ছবির মধ্যে থাকে, সেটা হচ্ছে এই ক্ল্যানটি, মানে এই যে বললাম ম্যাঙ্ক ওয়ান ক্ল্যান, যারা অ্যাশ পিপল, তারা হচ্ছে দেবী ইউআইডব্লিউ, এই 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 দেবীটাকে মানে না তারা। কর্নেল কোয়ারিচ এবার এই আগুনের নাবিদের সাথে হাত মিলিয়ে পরিবারের জন্য একটা নতুন বিপদ ডেকে আনে, শালি পরিবার। এবার এই ছবির পজিটিভ দিক, হ্যাঁ যেটা বললাম পরিবারের মুখে কি বিপদ আনে সেটা জানতে গেলে দেখতে হবে ছবিটা। পজিটিভ দিক, ছবির পজিটিভ দিক কি কি? ছবির পজিটিভ বলছে হোয়াট ওয়ার্কড, যেটা মানে পজিটিভ দিক কোনগুলো ওয়ার্ক করেছে। ভিজুয়ালস, যদি ছবির ভিজুয়ালসের কথা বলি, দেখো হলিউড ছবি বরাবরই তার ভিজুয়ালসের মানে ভিজুয়ালস ভিএফএক্স এগুলো থেকে সে মানে সবার থেকে কয়েকজনই এগিয়ে থাকবে, তাদের থেকে সবাই ইন্সপায়ার্ড হয়। আরও বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সিনেমা তাদেরকে থেকে ইন্সপায়ার্ড। তারা যে ভিএফএক্স এর দিক থেকে কোনো অংশের দুর্বলতার খামতি রাখে না, কিন্তু তা সত্ত্বেও তাদের কাছে বহু বাজেট, ভিএফএক্স এর দুর্বল না থাকায়, মানে তারা যে টেকনোলজি এগিয়ে, তবু তাদের দুর্বল জিনিস আছে। সেটা কি? তাহলে পুরো রিভিউটা তোমরা শোনো। 2025 সালেও জেমস ক্যামেরন প্রমাণ করলেন তিনি কেন সেরা। মানে তার যে থিঙ্কিং অফ থট, মানে তার যে ভাবনা, মানে তার সিনেমা দেখলে বোঝা যায় যে সে কিভাবে, মানে কোশ্চেনটা মাথায় আছে কিভাবে এইসব সিনেমার ভাবনা চিন্তা করে, কিভাবে প্ল্যানিং করে। কেননা তাদের তো ভিএফএক্স ভিজুয়ালসের
চ্যাপ্টারটা বড্ড বড়, ঠিক আছে। কিভাবে এইসব গল্পের নির্মাণ, কিভাবে তারা থিঙ্কিং অফ থট, এই চিন্তাটা তাদের মাথায় কিভাবে আসে, সেটা আগে প্রথম প্রশ্ন। ওই যে বললাম, সে আগেই সবার থেকে সেরা প্রমাণ করেছে, সব থেকে হলিউডের সব থেকে বড় বড় ডিরেক্টরের মধ্যে জেমস ক্যামেরন সেরা। আইম্যাক্স ওডি, আইম্যাক্স ওডিতে আগ্নেয়গিরি ছাই এবং উইন টেরাস এই দৃশ্যগুলো ছিল জাস্ট অসাধারণ। ওই যে আগেই বললাম, তারা ভিএফএক্স এবং ভিজুয়ালসের দিক থেকে সেরা, আর জেমস ক্যামেরন সেটা থেকে মানে সবাইকে ছাপিয়ে বেড়ায়। লোয়াক, একটা লোয়াক চরিত্র আছে। এবারে গল্পের মূল কথক বা ন্যারেটার হলো এবারের গল্পে জেক সুলির ছোট ছেলে লোয়াক, যে চরিত্রটা আমি বললাম, তার চরিত্রের বিবর্তন মুভিটির অন্যতম একটা সেরা পজিটিভ দিক। লোয়াক চরিত্রটা যারা দেখেছে তারা জানবে। এবারে ছবির আর একটা বেস্ট পজিটিভ দিক হচ্ছে ছবির ভিলেন হচ্ছে ওনা চ্যাপলিনের অভিনয়। তার যে চরিত্রটা আগেই প্রথমে আমি শুরু করেছিলাম, ভাড়াং চরিত্রটার কথা বলেছিলাম, যে ভিলেন ভাড়াং, সেই চরিত্রটা করেছে ওনা চ্যাপলিন। এই ভাড়াং চরিত্রটি বেশ শক্তিশালী এবং ভয়ের উদ্বেগ করে, মানে ভয়ঙ্কর লেভেলের এই চরিত্রটা। এবারে পজিটিভ দিক মোটামুটি আলোচনা করলাম। এবারে ছবির যদি আমরা আসি নেগেটিভ দিক, কি নেগেটিভ আছে। দেখো, সব ছবির পজিটিভ নেগেটিভ থাকবে, এই ছবিরও নেগেটিভ আছে। সেই নেগেটিভ দিকগুলো কি আমি আগেই বললাম, ছবির জেমস ক্যামেরন সেরা হলেও ভিএফএক্স এবং ভিজুয়াল সেরা হলেও তা সত্ত্বেও দুর্বলতা আছে। সেটা কি, এক এক করে আসছে। নেগেটিভ দিক, হোয়াট ডিড নট ওয়ার্ক, কোনগুলো ওয়ার্ক করেনি। দৈর্ঘ্য, প্রথমে ছবির দৈর্ঘ্যের কথা বলি, মানে ওই যে দীর্ঘায়িত ছবি যেটা আমি বললাম 3 ঘন্টা 15 মিনিট, মানে 3 ঘন্টা 17 মিনিটের মতন প্রায় ছবিটা। তো ছবিটা এত বেশি লম্বা, এত বেশি দীর্ঘায়িত, যা মাঝে মাঝে মনে হয় কিছুটা ধীর গতি লাগছে, মানে ধীর গতির মনে হতে পারে। তখন কিছু কিছু মানুষের মনে হবে যে এই ছবিটা এত লম্বা না করে একটু ছোট করা যেতে পারতো, কিছু কিছু জায়গায় কাট আউট করে। এবার গল্পের ধরন, আমি প্রথমে যদি স্টোরি নিয়ে কথা বলি, দেখো ভিএফএক্স যেমন থাকবে, ভিজুয়ালস যেমন থাকবে, প্রত্যেকটা ছবির কিন্তু গল্পটা মেন। এখন যদি গল্পই যদি ভালো না হয়, তাহলে ভিএফএক্স বা ভিজুয়ালস বা তোমার অভিনয় কোনো কিছু দিয়ে না গল্পের দুর্বলতা ঢাকা যায় না। তো ছবির গল্পের ধরন আমি যদি এখন কথা বলি, অনেকের কাছে মনে হতে পারে ক্লাইম্যাক্সটা, এই ছবির যে ক্লাইম্যাক্স, এই ছবির ক্লাইম্যাক্সটা অনেকটা দ্বিতীয় পার্টের মতোই একই রকম হয়ে গেছে। এবং ক্লাইম্যাক্সটা বলা ভালো, খুব একটা মনে দাগ কাটতে পারে না। এবং রেটিং নিয়ে যদি কথা বলি, ভিজুয়াল আর্টস এবং প্যান্ডোরার জগৎ যদি সবাই ভালোবেসে থাকে, মানে যারা ভালোবেসে থাকে এই যে প্যান্ডোরার জগৎ আর ভিজুয়ালিটি যেটা বললাম, তাদের কাছে এই মুভিটা মাস্ট ওয়াচ। তবে এই ছবিটাকে আমি পার্সোনালি রেটিং দেব 5-এ 3.5 থেকে 4, এক্সাক্ট বলতে পারবো না, 3.5 থেকে 4 থাকবে। কারণ এই ছবির ভিএফএক্স এবং ভিজুয়াল সব থেকে অবাক করা বিষয়, মানে চোখ ধাঁধিয়ে যাবে, ঠিক আছে, দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাবে, মানে ভাবছি কি জগতে তোমরা একটা এসে পড়েছো, প্যান্ডোরার জগৎ, আগুন আর ছাইয়ের গল্প। এবার গল্পটাকে যদি তোমরা আজ করো, গল্প কিছুটা ধীরগতি লাগবে, বেশ লম্বা হয়ে গেলে যে কোনো ছবি যতই ঝাঁ চকচকে হোক না কেন একটু বোরিং লাগতে পারে, ঠিক সেরকম লেগেছে। বাট ছবির পজিটিভ দিক বেশ আছেন। তবে যারা এই যে আবতারের আগের পার্টগুলো যারা দেখেছো, তারা অনেক অনেক হাই এক্সপেকটেশন নিয়ে যাবে, আমি জানি। এটা স্বাভাবিক, যখন কোনো মানে ইউনিভার্সের ছবি, এই ছবিগুলো সব থেকে মানে হিট, লোকের মানে ভালোবাসে সেই সিরিজ দেখতে, মানে লোকের চায় যে সিকুয়েল আসুক, তারা অনেকটা বেশি এক্সপেকটেশন করে ফেলে। তো যারা বেশি এক্সপেকটেশন করে ফেলে, সে যে কোনো ছবি হোক না কেন, তাদের সেই হতাশই হতে হয় বরাবর। এটা আমি দেখেছি, মানে আমি এখনো পর্যন্ত এমন কোনো মুভি দেখিনি যে তার সিকুয়েল হয়েছে, সে মানে তার হাই এক্সপেকটেশন ফুলফিল হয়েছে এবং তার আগের ছবিগুলো থেকে তার এই ছবিটাকে মানে ছাপিয়ে গেছে বলে মনে হয়েছে তার। এরকম ছবি যদি কারোর মনে হয় আছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। অবশ্যই আমি সেই সিনেমা যদি দেখে না থাকি, সেটা নিয়ে আমি রিভিউ করব, আর আমি অনেস্ট রিভিউ দেবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই অনেকে এই সিনেমাটা দেখে ফেলেছো, এই যে অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটা, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাদের কাছে কেমন লাগলো সিনেমাটা। আর বেল আইকনটা প্রেস করে দাও, আগেই বললাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, একটা লাইক কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।